আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। 2022 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছো, তোমাদের দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আমি দশম সপ্তাহের হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখবে, আমি আশা করি তারা 100% নির্ভুলভাবে সমাধানটি করতে পারবে, বুঝতে পারবে। তো আমরা চলে যাই। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে রেওয়ামিল প্রস্তুতকরণ ও অশুদ্ধি সংশোধন। এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট শিরোনাম। আমাদের কিছু খতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে। এই খতিয়ানের উদ্বৃত্ত থেকে আমাদের ক নম্বরে চেয়েছে, এই যে ক নম্বরে চেয়েছে, খতিয়ানের উদ্বৃত্ত হতে একটি রেওয়ামিল প্রস্তুত করো। তবে এই রেওয়ামিল প্রস্তুতের পর কিছু ভুল ধরা পড়ে। এখানে আমাদের টোটাল 4টি ভুল আছে। এই 4টি ভুল রেওয়ামিল প্রস্তুত করার পর ধরা পড়েছে। তো আমরা খ নম্বরে করব অশুদ্ধি সংশোধনী দাখিলা এবং অনিশ্চিত হিসাব। অর্থাৎ এই যে 4টি ভুল জাবেদা দেওয়া আছে, এই 4টি ভুল জাবেদা সংশোধন করতে হবে এবং এর আলোকে আমাদের একটি অনিশ্চিত হিসাব প্রস্তুত করতে হবে। তো আমরা চলে যাই। এই ক নম্বর আমরা প্রথমে করব একটি রেওয়ামিল প্রস্তুত করব। তো আমরা দেখি এর মধ্যে কি দেওয়া আছে। নগদ দেওয়া আছে, মূলধন দেওয়া আছে, উত্তোলন দেওয়া আছে, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, ব্যাংকে জমা, অনুপার্জিত আয়। এই অনুপার্জিত আয় অনেকেই আমাকে বলেছে যে স্যার এটি আমরা বুঝি না। অনুপার্জিত আয় হলো আমার আয় হয়নি অথচ আমি তার কাছ থেকে অগ্রিম পেয়েছি অথবা অগ্রিম গ্রহণ করেছি। এই অনুপার্জিত আয় হলো একটি দায়। অনুপার্জিত আয় কি? একটি দায়। তারপরে প্রদেয় নোট, উপভাড়া, দায়মুক্ত ভূমি, এটা আমরা জানি স্থায়ী সম্পদ। সম্ভাব্য দায়, এটি রেওয়ামিলে আসে না। তোমাদের মাথায় রাখতে হবে সম্ভাব্য দায়, এটি রেওয়ামিলে আসবে না। এরপর প্রারম্ভিক মজুত পণ্য, বিজ্ঞাপন, পণ্য ক্রয়, ক্রয় ফেরত, বিক্রয়, 10% বিনিয়োগ, প্রাপ্য নোট, অফিস সরঞ্জাম, সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়। দেখো এই বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে, এটা তোমার মাথায় রাখতে হবে। যদি কোনো অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় অথবা সমন্বিত ক্রয় দেওয়া থাকে, যদি কোনো অঙ্কে কোনো রেওয়ামিলে করতে গিয়ে তুমি দেখো বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে অথবা সমন্বিত ক্রয় দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে বসবে। আর প্রারম্ভিক মজুত পণ্য এবং পণ্য ক্রয় বাদ যাবে। আবার আমি বলতেছি, দেখো যদি কোনো রেওয়ামিল করতে গিয়ে আমরা দেখি উদ্বৃত্তের মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে অথবা সমন্বিত ক্রয় দেওয়া আছে, সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে বসবে। আমরা জানি সাধারণত সমাপনী মজুত পণ্য কিন্তু রেওয়ামিলে বসে না, কিন্তু এই ক্ষেত্রে এই সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে ডেবিট দিকে বসবে। আর প্রারম্ভিক মজুত পণ্য এবং পণ্য ক্রয় এটি বাদ যাবে। যেহেতু ক্রয় বাদ যাবে, এই কারণে ক্রয় ফেরতও বাদ যাবে। কারণ ক্রয় আর ক্রয় ফেরত এই ক্রয়ের মধ্যেই আসলে জড়িত। এই কারণে পণ্য ক্রয় বাদ যাবে, ক্রয় ফেরত বাদ যাবে, আর প্রারম্ভিক মজুত পণ্য বাদ যাবে, আর সম্ভাব্য দায় বাদ যাবে। তো আমরা এখন এই অঙ্কটির ক নম্বরটি করব। তোমরা দেখো এই যে আমি ক করেছি। দেখো নগদ আমরা জানি ডেবিট পাশে বসবে, মূলধন ক্রেডিট পাশে বসবে, এরপরে আছে উত্তোলন ডেবিট পাশে বসবে, প্রাপ্য হিসাব ডেবিট পাশে বসবে,
প্রদেয় হিসাব ক্রেডিট পাশে বসবে, ব্যাংকে জমা ডেবিট পাশে বসবে, অনুপার্জিত আয়, প্রদেয় নোট, উপভাড়া এই তিনটি ক্রেডিট পাশে বসবে, দায়মুক্ত ভূমি এটি স্থায়ী সম্পদ ডেবিট পাশে বসবে, বিজ্ঞাপন ডেবিট পাশে বসবে, বিক্রয় 2.5 লক্ষ টাকা ক্রেডিট পাশে বসবে, 10% বিনিয়োগ, প্রাপ্য নোট, অফিস সরঞ্জাম, সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয় এগুলো সব ডেবিট পাশে বসবে। প্রাপ্য সুদ, এই প্রাপ্য সুদ আমাকে কেউ কেউ প্রশ্ন করেছে যে স্যার এই প্রাপ্য সুদ এই বিক্রিত পণ্যের ব্যয় এটি ডেবিট পাশে বসবে, আমরা বুঝতে পারতেছি। এই প্রাপ্য সুদ ডেবিট পাশে কেন বসবে? প্রাপ্য সুদ হলো আমি এখনো আমি সুদ পাইনি, তবে ভবিষ্যতে পাবো, অর্থাৎ আমার পাওনা হয়েছে, এটি সম্পদ, এই কারণে ডেবিট পাশে বসবে। এরপর তোমরা যদি এই ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ যোগ করো তাহলে তুমি দেখবে ক্রেডিট পাশে হবে 6,35,000 টাকা, আর ডেবিট পাশে এই 20,000 টাকা ঘাটতি থাকবে, অর্থাৎ ডেবিট পাশে যোগফল হবে 6,15,000 টাকা, 6,15,000 টাকা। তখন অনিশ্চিত হিসাবে 20,000 টাকা দিয়ে 6,35,000 টাকা করতে হবে, অর্থাৎ এই রেওয়া মিলে ডেবিট পাশে 20,000 টাকা ঘাটতি ছিল, তাই এই 20,000 টাকা ডেবিট পাশে দিয়ে এই রেওয়া মিলটি মিলাতে হবে। এই 6,35,000 টাকা, 6,35,000 টাকা, এই হলো আমাদের টোটাল যোগফল। তো আশা করি তোমরা এখানে এই রেওয়া মিল নিয়ে তোমাদের তেমন কোনো প্রশ্ন থাকার কথা নয়। তোমরা শুধু মনে রাখবে যে এই বিক্রিত পণ্যের ব্যয় থাকার কারণে ওই প্রারম্ভিক মজুত পণ্য এবং পণ্য ক্রয়টি বসবে না, এটা তোমার মাথায় রাখলেই চলবে। আর সম্ভাব্য দায় কখনোই রেওয়া মিলে বসে না। আচ্ছা, তারপরে দেখো আমাদের ক নম্বর অ্যান্সার করা শেষ, আমরা এখন চলে যাই খ করব। এই খ করতে চাইলে তোমার সর্বপ্রথম এই 4টি জাবেদা সম্পর্কে ধারণা থাকতে হবে। এই 4টি জাবেদাই ভুল আছে, আমরা এই 4টি জাবেদা এখন ঠিক করব। তো আমরা চলে যাই এই 4টি জাবেদা দেখি আমরা করতে পারি কিনা। তোমরা একটি জাবেদার ঘর কাটবে, দেখো আমি একটি একটি করে দেখাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমাদের প্রথম জাবেদাটিতে কি ছিল? প্রথম ভুল জাবেদাটি ছিল অফিস সরঞ্জাম ক্রয় 10,000 টাকা ভুলক্রমে পণ্য ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে। অর্থাৎ আমি অফিস সরঞ্জাম ক্রয় করেছি, আমরা জানি অফিস সরঞ্জাম ক্রয় করলে অফিস সরঞ্জাম ডেবিট হয়, কিন্তু তারা ভুলে ডেবিট করেছে ক্রয়কে, এই যে ক্রয় হিসাবকে তারা ডেবিট করেছে। তাই ক্রয় হিসাবকে যেহেতু ভুল করে ডেবিট করেছে, তাই এখন ক্রয় হিসাবটি হয়ে যাবে ক্রেডিট। এই দেখো আমার সলিউশনটি দেখো, এই যে দেখা যাচ্ছে। আর উপরে কি লিখতে হবে এগুলো তোমরা জানো, এটা সবাই পারবে। এই যে ক্রয় হিসাবটি হয়ে যাবে ক্রেডিট, কেননা কারণ এই ক্রয়কে তারা ভুল করে ডেবিট করেছে। এই যে ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে, এটা কিন্তু তাদের ভুল হয়েছে। আমরা জানি যদি ক্রয়কে ভুল করে ডেবিট করে তাহলে সেটি ঠিক করতে চাইলে অবশ্যই ক্রেডিট করতে হবে। ক্রয়কে যেহেতু ভুল করে তারা ডেবিট করেছে, তাহলে ঠিক করতে চাইলে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। তাই ক্রয় হিসাব হবে ক্রেডিট। আর যেহেতু অফিস সরঞ্জাম ক্রয় করেছে, তাই অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। এই 10,000 ব্যাখ্যা, যেহেতু অফিস সরঞ্জাম ক্রয় করে ক্রয় হিসাবে লেখার ভুল সংশোধন করা হলো। যেহেতু অফিস সরঞ্জাম ক্রয় করে ক্রয় হিসাবে লেখার ভুল সংশোধন করা হলো। চলে যায় 2 নম্বর, বিক্রয় হিসাবের ব্যালেন্স নির্ণয়ে বেশি দেখানো হয়েছে। অর্থাৎ বিক্রয় হিসাবকে তারা বেশি দেখিয়েছে, অর্থাৎ আমরা জানি বিক্রয় হিসাব ক্রেডিট এন্ট্রি। যেহেতু বিক্রয় হিসাবে ক্রেডিট বেশি দেখানো হয়েছে, তাহলে এটাকে ঠিক করতে চাইলে অবশ্যই ডেবিট করতে হবে।
যেহেতু বেশি ক্রেডিট করা হয়েছে, তাই ঠিক করতে চাইলে এটাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। তাহলে আমাদের সঠিক জাবেদা হবে এই যে বিক্রয় হিসাব ডেবিট, এই দেখো বিক্রয় হিসাব ডেবিট আর অনিশ্চিত হিসাব ক্রেডিট, 10,000 10,000। বিক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, 10,000 10,000। যেহেতু বিক্রয় হিসাবে বেশি লেখার ভুল, সংশোধন করা হলো। যেহেতু বিক্রয় হিসাবে বেশি লেখার ভুল, সংশোধন করা হলো। চলে যায় 3 নম্বর জাবেদা। ক্রয় হিসাবের ব্যালেন্স নির্ণয়ে কম দেখানো হয়েছে 10,000 টাকা। অর্থাৎ ক্রয় হিসাব যখন তারা ডেবিট করেছিল তখন 10,000 টাকা কম ডেবিট করেছিল। আমরা জানি ক্রয় হিসাব হলো ডেবিট এন্ট্রি। যেহেতু ডেবিট কম করেছে, তাই এখন এই ক্রয় হিসাব ডেবিট করে দিলেই হয়ে গেল। তাহলে জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, অনিশ্চিত হিসাব ক্রেডিট 10,000 টাকা। এই যে ব্যাখ্যা, যেহেতু ক্রয় হিসাবে কম লেখার ভুল, সংশোধন করা হলো। যেহেতু ক্রয় হিসাবে কম লেখার ভুল, সংশোধন করা হলো। চলে যায় আমাদের 4 নম্বর জাবেদা। 4 নম্বর জাবেদায় বলছে ধারে বিক্রয় 10,000 টাকা, খতিয়ানে পোস্টিং দেওয়ার সময় বিক্রয় হিসাব ও প্রাপ্য হিসাব ক্রেডিট করা হয়েছে। ধারে বিক্রয় করলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে, এটা আমরা জানি। তাহলে বিক্রয় হিসাব নিয়ে আমাদের কোনো কথা নাই, কারণ বিক্রয় হিসাব তো ক্রেডিট হবেই। কিন্তু ধারে বিক্রয় করলে প্রাপ্য হিসাব হয় হলো ডেবিট। প্রাপ্য হিসাব কি হয়? ডেবিট হয়, কিন্তু তারা কি করেছে? ক্রেডিট করেছে। যেহেতু প্রাপ্য হিসাবকে ক্রেডিট করে ভুল করেছে, হওয়া উচিত ছিল ডেবিট, করেছে ক্রেডিট। যদি কোনো হিসাবকে ডেবিটের পরিবর্তে ক্রেডিট করে থাকে, তাহলে দ্বিগুণ টাকা দ্বারা সেটাকে ডেবিট করতে হয়। এই প্রাপ্য হিসাব হওয়ার কথা ছিল ডেবিট, কিন্তু তারা করেছে কি? প্রাপ্য হিসাবকে ক্রেডিট করেছে। তাহলে দ্বিগুণ টাকা দ্বারা এখন এই প্রাপ্য হিসাবকে ডেবিট করতে হবে। আমি কিছু ইউটিউব দেখেছি, ম্যাক্সিমাম স্যারেরা এই জাবেদাটি এবং 1 নম্বর জাবেদাটি ভুল করেছে। তো আমি বলবো না তারা অঙ্ক পারে না, এটা আমি বলতে পারি না, বলবও না। তারা হয়তো খেয়াল করেনি, তাদের 1 নম্বর জাবেদা এবং 4 নম্বর জাবেদা কিন্তু ভুল হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলবো তোমরা সঠিক জাবেদা করে তারপরে অ্যাসাইনমেন্ট জমা দিবে। ভুল জাবেদা করে যদি তুমি জমা দাও, তাহলে কিন্তু তুমি নম্বর পাবে না। তো যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। তাহলে প্রাপ্য হিসাবকে ডেবিটের পরিবর্তে ক্রেডিট করেছিল, তাই এখন দ্বিগুণ টাকা দ্বারা ডেবিট হবে। একটি উদাহরণ দিলে আশা করি তোমাদের বুঝতে সহজ হবে। যেমন আমি কারো কাছে 10,000 টাকা পাই, সে আমাকে 10,000 টাকা না দিয়ে বরঞ্চ আমার কাছ থেকে আরও 10,000 টাকা নিয়েছে, তাহলে এখন তার সাথে কিন্তু আমার 20,000 টাকার লেনদেন হবে। কারণ আমাকে 10,000 টাকা না দিয়ে বরঞ্চ আমার কাছ থেকে আরও 10,000 টাকা নিয়েছে, এর মানে এখন তার সাথে আমার লেনদেন হবে 20,000 টাকার। তো অনুরূপভাবে প্রাপ্য হিসাবকে ডেবিটের পরিবর্তে কি করেছে? ক্রেডিট করেছে, তাই এখন প্রাপ্য হিসাব হবে ডেবিট। এই দেখো আমি সলিউশনটা করেছি। এই যে প্রাপ্য হিসাব ডেবিট 20,000 টাকা আর অনিশ্চিত হিসাব ক্রেডিট 20,000 টাকা। এই যে ব্যাখ্যা, যেহেতু ধারে বিক্রয় করে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করার ভুল সংশোধন করা হলো। ধারে বিক্রয় করে প্রাপ্য হিসাবকে ক্রেডিট করার ভুল সংশোধন করা হলো। এই হলো আমাদের টোটাল 4টি জাবেদা। দেখো, আশা করি এই 4টি জাবেদা তোমরা যদি আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে আমাদের এই খ নম্বরে যে 4টি জাবেদা আশা করি সবাই বুঝতেও পারবে এবং নির্ভুল সমাধান করতেও পারবে। তো আমি এখন চলে যাব, এই 4টি জাবেদার আলোকে আমরা একটি অনিশ্চিত হিসাব তৈরি করব। কি হিসাব? অনিশ্চিত হিসাব, অর্থাৎ একটি খতিয়ান করব। তবে খতিয়ান করার সময় বলেছে রেওয়া মিলে যে অনিশ্চিত হিসাব বের হয়েছে, এই যে দেখো রেওয়া মিলে যে 20,000 টাকা অনিশ্চিত হিসাব বের হয়েছে,
এই অনিশ্চিত হিসাবের জের দ্বারা খতিয়ানটি প্রস্তুত করতে বলেছে। তাই আমরা এখন খতিয়ানটি প্রস্তুত করব এই ব্যালেন্স 20,000 টাকা অন্তর্ভুক্ত করে। তো দেখো আমরা এখন অনিশ্চিত হিসাবটি প্রস্তুত করব। এই যে দেখো আমার অনিশ্চিত হিসাব, এই ব্যালেন্স 20,000 টাকা এই ডেবিট ব্যালেন্সের ঘরে। এটি কিন্তু ডেবিট টাকা ক্রেডিট টাকা এই দুই ঘরের কোনো ঘরেই বসবে না, কারণ এটি হলো জের কখনো ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার ঘরে বসে না, জের বসবে সবসময় ব্যালেন্সের ঘরে। তাহলে এই 20,000 টাকা আমরা প্রথমে ডেবিট ব্যালেন্সের ঘরে বসাবো। ডেবিট ব্যালেন্সের ঘরে বসানোর পরে দেখো আমাদের 1 নম্বর জাবেদায় অনিশ্চিত হিসাব নাই, কাজে 1 নম্বর জাবেদা আমাদের বাদ। 1 নম্বর জাবেদা আমাদের খতিয়ান করতে কোনো কাজে লাগবে না। চলে যায় আমাদের 2 নম্বর জাবেদা। এই দেখো অনিশ্চিত হিসাব আছে ক্রেডিট দিকে। এই যে অনিশ্চিত হিসাব আছে 2 নম্বর জাবেদা কোন দিকে? ক্রেডিট দিকে। তাই ক্রেডিট দিকেই বসবে বিক্রয় হিসাব নামে। এই যে দেখো এই যে বিক্রয় হিসাব নামে এই যে ক্রেডিট দিকে বসবে। আমরা জানি অনিশ্চিত হিসাব যদি ক্রেডিট দিকে থাকে, ক্রেডিট দিকেই টাকা বসবে, হিসাবটির নাম বসবে বিপরীত, অর্থাৎ বিক্রয় হিসাব। তো বিক্রয় হিসাব ক্রেডিটের ঘরে 10,000 টাকা বসানোর পরে আমাদের যোগ বিয়োগের কাজ। তাহলে এখানে 20,000 টাকা আছে ডেবিট ব্যালেন্সের ঘরে, আর এখানে 10,000 টাকা আছে ক্রেডিটের ঘরে। তাই যোগ বিয়োগ করলে ডেবিটের ঘরে 10,000 টাকা থাকবে ব্যালেন্স। এটা যারা খতিয়ান পারো তোমরা আশা করি সবাই এটি জানো। তো তাহলে ব্যালেন্সের ঘরে থাকলো কত? 10,000 টাকা। চলে যাই 3 নম্বর জাবেদায়। দেখো 3 নম্বর জাবেদায় আছে অনিশ্চিত হিসাব ক্রেডিট দিকে আবার 10,000 টাকা। তাহলে অনিশ্চিত হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিটের ঘরে এই টাকা বসবে, হিসাবটির নাম হবে ক্রয় হিসাব। এই দেখো এই যে ক্রেডিটের ঘরে এই 10,000 টাকা বসবে, হিসাবটির নাম হবে ক্রয় হিসাব। তো আগে আছে 10,000 টাকা ডেবিট ব্যালেন্স, এখন 10,000 টাকা ক্রেডিটের ঘরে, কাজে ব্যালেন্স কিন্তু থাকে না। এই যে ব্যালেন্স শূন্য, ব্যালেন্স শূন্য। কিন্তু আমাদের আরেকটি জাবেদা রয়ে গেছে। এই দেখো এই যে জাবেদাটি, এই যে প্রাপ্য হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। কত টাকা? 20,000 টাকা। তাহলে যেহেতু অনিশ্চিত হিসাব আবার ক্রেডিট দিকে 20,000 টাকা, কাজে ক্রেডিটের ঘরেই বসবে। এই দেখো এই যে ক্রেডিটের ঘরেই বসবে বিপরীত হিসাব নামে, অর্থাৎ প্রাপ্য হিসাব নামে। এই যে ক্রেডিটের ঘরেই বসবে প্রাপ্য হিসাব নামে। তো ক্রেডিটের ঘরে বসবে এই 20,000 টাকা, আগের কিন্তু কোনো ব্যালেন্স নেই, কাজে আমরা আর যোগ বিয়োগ করতে পারছি না। কাজে এই 20,000 টাকা ডাইরেক্ট ক্রেডিটের ঘরে বসে যাবে, কারণ আগের তো ব্যালেন্স নেই। ব্যালেন্স থাকলে যোগ বিয়োগ হতো, যেহেতু কোনো ব্যালেন্স নেই তাই এই 20,000 টাকা ডাইরেক্ট ক্রেডিট ব্যালেন্সের ঘরে বসে যাবে। তো আশা করি আমার এই অনিশ্চিত হিসাবের খতিয়ান তোমরা বুঝতে পেরেছো। আরেকটি আমি কথা বলে রাখি, এই অঙ্কটি আসলে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিয়েছে, আমি বলবো অঙ্কটি আসলে এভাবে দেওয়া ঠিক হয়নি, কারণ এই অনিশ্চিত হিসাব করার পর কোনো ব্যালেন্স থাকার কথা নয়। আমরা জানি এই ভুলগুলোর কারণেই কিন্তু এই ভুলগুলোর কারণে, এই 4টি ভুলের কারণেই কিন্তু আমাদের রেওয়া মিলে এই যে অনিশ্চিত হিসাব 20,000 টাকার সৃষ্টি হয়েছিল। তাহলে এই ভুল সংশোধন করার পর, এই 4টি ভুল, এই 4টি ভুল সংশোধন করার পর আমাদের অনিশ্চিত হিসাবের ব্যালেন্স কিন্তু 0 হওয়ার কথা, কিন্তু আমরা পরিস্থিতি শিকার, যেভাবে কোশ্চেনে আছে আমরা ওভাবেই সলিউশন করে দিলাম। আমাদের কোশ্চেন অনুযায়ী আমরা এই ক্রেডিট ব্যালেন্স 20,000 টাকা বসাতে বাধ্য হলাম। তো যাই হোক, আমরা আসলে অঙ্কটি কিভাবে করে এটি শেখায় আমাদের মূল উদ্দেশ্য। আমরা কাউকে আসলে দোষ বা ছোটো করতে চাই না। তো আমরা এই অনিশ্চিত হিসাব, এই খতিয়ানটি আমরা করলাম, আমাদের 20,000 টাকা ক্রেডিট ব্যালেন্স থাকবে। গ নম্বরে আমাদের কী চেয়েছে? দেখো গ নম্বরে চেয়েছে, এই দেখো গ নম্বরে অশুদ্ধির শ্রেণীবিভাগ বর্ণনা করো। অর্থাৎ আমরা যে ভুল পড়েছি, একতরফা ভুল, তারপরে করণিকের ভুল, তারপরে বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, এগুলো সবাই পারবে,
ম্যাক্সিমাম বইতেই সুন্দরভাবে দেওয়া আছে। কাজে গ নম্বর নিয়ে আমার আসলে তেমন আলোচনার কিছু নাই। আমরা খ নম্বর তাহলে এই 4টি ভুল জাবেদা সঠিক এবং একটি খতিয়ান অনিশ্চিত হিসাব সুন্দরভাবে করতে পেরেছি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।